আজকের ভিডিওতে আমরা এমন এক সিনেমা নিয়ে কথা বলবো যা দেখার পর রাতে ঘুমানোর আগে আপনিও হয়তো নিজের ঘরের চারপাশটা একবার চেক করে নেবেন। হ্যাঁ, আমরা কথা বলছি 2024 সালের ব্লকবাস্টার কোরিয়ান হরর থ্রিলার এক্সিউমা নিয়ে। আপাত দৃষ্টিতে এক একটা সাধারণ ভূত তাড়ানোর গল্প মনে হলেও এর প্রতিটি দৃশ্যে, প্রতিটি সংলাপে লুকিয়ে আছে দক্ষিণ কোরিয়া আর জাপানের শত বছরের পুরনো এক রক্তাক্ত ইতিহাসের গোপন কোড। জানেন কি, এই সিনেমার প্রধান চারটি চরিত্রের নাম কিন্তু কাল্পনিক নয়। হোয়ারিম, বঙ্গিল, সাংদাক এবং ইয়ং। এই চারটি নাম আসলে কোরিয়ার বাস্তব ইতিহাসের চারজন মন স্বাধীনতার সংগ্রামীর নাম, যারা জাপানি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ডিরেক্টর ছবির শুরুতেই আমাদের হিন্ট দিয়ে দিয়েছিলেন যে এই লড়াইটা শুধু ভূতের সাথে নয়, এই লড়াইটা দেশের মাটি আর স্বাধীনতার। চলুন আজ এই সিনেমার প্রতিটি লেয়ারকে একদম সহজ ভাষায় এক্সপ্লেন করি। সিনেমা শুরু হয় লস অ্যাঞ্জেলোর এক অতি ধনী কোরিয়ান পরিবারকে দিয়ে। টাকা পয়সা, গাড়ি বাড়ি সব টাকা সত্ত্বেও এই পরিবারটির উপর নেমে এসেছে এক অদ্ভুত অভিশাপ। পরিবারের বড় ছেলে পাগলা গার্দে মারা গেছে। বর্তমান কর্তা পার্ক রাতে ঘুমালেই মনে হয় কেউ তার গলা টিপে ধরছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তাদের সদ্য জন্ম নেওয়া নিষ্পাপ বাচ্চাটাও 24 ঘন্টা শুধুই কাঁদছে। কোনো ডাক্তার এর কারণ খুঁজে পাচ্ছে না। বাচ্চার থেকে বাঁচাতে এন্ট্রি হয় আমাদের দুই মডার্ন এবং স্টাইলিশ তান্ত্রিক, হোয়ারিম এবং বঙ্গিলের। হোয়ারিম বাচ্চার কপালে হাত দিয়েই বুঝতে পারে এটা কোনো শারীরিক রোগ নয়, একে তাড়া করছে গ্রেভস্কল বা কবরের দাগ। অর্থাৎ তাদের কোনো পূর্বপুরুষের আত্মা কবরে শান্তি নেই এবং সে চরম ক্ষিপ্ত হয়ে নিজের বংশধরকে একে একে শেষ করছে। এই অভিশাপ থেকে বাঁচতে হলে কোরিয়ায় গিয়ে সেই পূর্বপুরুষের কবর খুঁড়ে লাশ বের করতে হবে, যাকে সিনেমা পরিভাষায় বলা হয় এক্সহুমেশন। তান্ত্রিক হোয়ারিম এবং বঙ্গিল কোরিয়ায় ফিরে এসে সাথে নেই দেশের সবচেয়ে অভিজ্ঞ ভূতাত্ত্বিক বা ফ্যাং সুই মাস্টার কিম সাংদাক এবং মর্টিশিয়ান ইয়ং ইয়নকে। সাংদাক যখন উত্তর কোরিয়া সীমান্তের কাছের এক দুর্গম পাহাড়ে সেই কবরটি দেখতে যায়, সে মাটির স্বাদ নিয়ে শিউরে ওঠে। সে বলে, এত মাটি নয়, এটা নরকের বিষাক্ত খাত। এখানে কোনো পশু পাখি থাকে না, এখানে হাত দিলে সবার বংশ ধ্বংস হয়ে যাবে। কিন্তু $5 মিলিয়ন লোভ এবং হোয়ারিমের এক বিশেষ প্ল্যানিং এর কারণে তারা কবর খুঁড়তে রাজি হয়। মাটি খোঁড়ার সময় যেন অশুভতা কারো ক্ষতি করতে না পারে, সেজন্য ওয়ারিম এক গা শিউরে ওঠা তান্ত্রিক নাচ শুরু করে। এক পাশে জ্বলন্ত আগুন এবং ওয়ারিমের তলোয়ার হাতে সে উন্মাদ নাচ। সিনেমার এই দৃশ্যটি দর্শকদের নার্ভ কাঁপিয়ে দেয়। কিন্তু কবর করার শেষ মুহূর্তে এক শ্রমিক মাটির নিচে মানুষের মুখওয়ালা এক অদ্ভুত ছাপ দেখে ভয় পেয়ে সেটিকে কেটে ফেলে। আর তখনই আবহাওয়া বদলে যায়, শুরু হয় তুমুল ঝড় বৃষ্টি। কোরিয়ান রীতি অনুযায়ী বৃষ্টির মধ্যে লাশ পোড়ানো অমঙ্গল, তাই কফিনটি সাময়িকভাবে একটি হাসপাতালের মর্গে রাখা হয়। কিন্তু সেখানে এক লোভী কর্মচারী কফিনের ভিতরে দামি গয়না আছে ভেবে লক খুলে দেয়। আর তখনই মুক্ত হয়ে যায় সে ক্ষুব্ধ পূর্বপুরুষের আত্মা। মুক্ত হয়ে সেই আত্মা আমেরিকার সে ধনী পরিবারের কর্তাদের উপর চড়া হয়। বোতলের কাঁচ ভেঙে বাতাস দিয়ে গলা টিপে সে একে একে সবাইকে হত্যা করে। এখানে ডিরেক্টর একটি দারুণ মিস্ট্রি উন্মোচন করেন। এই আত্মাটি আসলে কে ছিল? সে ছিল জাপানি আমলের এক কোরিয়ান ট্রেইটর বা দেশদ্রোহী। সে নিজের দেশের সাথে বেইমানি করে জাপানিদের সাহায্য করেছিল এবং প্রচুর সম্পদ কামিয়েছিল। কিন্তু মরার পর তার জাপানি প্রভুরাই তাকে এমন এক অশুভ জায়গায় কবর দেয় যাতে তার আত্মা কোনোদিনই শান্তি না পায়। শেষ পর্যন্ত সাংদাক কোনো মতে কাফিনটি আগুনে পুড়িয়ে সেই আত্মাকে ধ্বংস করে এবং আপাত দৃষ্টিতে মনে হয় সিনেমা এখানেই শেষ। কিন্তু গল্প তো আসলে এখান থেকে শুরু হয়। যে শ্রমিকটি সাপ মেরেছিল সে এক অদ্ভুত অভিশপ্ত রোগে আক্রান্ত হয়। সাংদাক আবার সেই পাহাড়ে ফিরে যায় এবং
মাটি পরীক্ষা করে এক হারিম করা সত্য জানতে পারে সেখানে আসলে একটা কবর ছিল না, ছিল ডাবল রিয়াল বা জোড়া কবর। সেই দেশদ্রোহীর কবরে ঠিক 10 ফিট নিচে লম্বালম্বি হয়ে পাতা ছিল লোহার শিকল দিয়ে বাঁধা এক বিশাল 60 ফুটের কফিন। ভুলবশত সেই কফিনটি যখন তারা উপরে তোলে তখন সেখান থেকে বের হয়েছে এক দানবীয় জাপানি সামুরাই জেনারেল বুথ অনি। এই বুথটি সাধারণ কোনো আত্মা নয়, সে ফিজিক্যাল এক্সিট করে। সে বঙ্গিলকে আক্রমণ করে তার লিভার ক্ষতবিক্ষত করে দেয় এবং রাতের অন্ধকারে দানা মেলে উড়ে যায়। এই দৃশ্যটি পুরো সিনেমাকে হরর থেকে এক সাইকোলজিক্যাল ঐতিহাসিক থ্রিলারে রূপান্তর করে। এবার বুঝুন এই সিনেমার সবচেয়ে বড় মাস্টার স্ট্রোক। সিনেমায় বারবার একটা কথা বলা হয়, শিয়াল বাঘের কোমর ভেঙে দিয়েছে। এর মানে কি? কোরিয়ার মানচিত্র দেখতে একটি বাঘের মতো, আর জাপানিদের বিশ্বাস ছিল কোরিয়ার ঠিক মাঝখানে যদি লোহার রথ পুঁতে দেওয়া যায় তবে কোরিয়ার আর্থিক শক্তি চিরতরে শেষ হয়ে যাবে। গিসুনে নামের এক রহস্যময় জাপানি সন্ন্যাসী এই কাজটি করেছিল। সেই শিয়ালরূপী সন্ন্যাসী কোনো সাধারণ লোহার রথ ব্যবহার করেনি। সে 16 শতকের এক কুর জাপানি সামুরাই জেনারেলের পিঠের ভিতর একটি জ্বলন্ত জাপানি তলোয়ার ঢুকিয়ে তার শরীরটাকে লোহার রথ বানিয়ে মাটির নিচে পুঁতে দিয়েছিল, আর তার উপর পাহারা হিসেবে বসানো হয়েছিল ওই কোরিয়ান দেশদ্রোহীর কবরকে। শেষ দৃশ্যে সাংদাক, ওয়ারিম এবং ইয়নগিয়ন মিলে সেই পাহাড়ে যায় দানবটিকে চিরতরে শেষ করতে। ফ্যাংশুয়োর পঞ্চতত্ত্বের সূত্র ব্যবহার করে সাংদাক বুঝতে পারে আগুনের তৈরি এই দানবকে লোহার অস্ত্র দিয়ে মারা যাবে না, কারণ লোহা আগুনে গলে যায়। একে মারতে লাগবে কাঠ, কারণ কাঠ আগুনকে নিয়ন্ত্রণ করে। সাংদাক নিজের রক্ত ভেজা কাঠের লাঠি দিয়ে সেই সামুরাই দানবকে আঘাত করে এবং তাকে চিরতরে ধ্বংস করে কোরের মাটিকে অভিশাপমুক্ত করে। সিনেমাটি শেষ হয় 4জন চরিত্রের ক্ষতবিক্ষত কিন্তু শান্তিময় চেহারা দিয়ে, যা বোঝায় ইতিহাসের ক্ষত ছাড়তে সময় লাগে কিন্তু সত্যেরই জয় হয়। মুভিটির এই চমৎকার ঐতিহাসিক টুইস্ট আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিনে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।